বিয়ার্ড গজানোর জন্য বিয়ার্ড অয়েল মাখুন। সো এই বিয়ার্ড অয়েলে কি বিয়ার্ড গজায়? মানে বিয়ার্ড অয়েলে মাখলে কি আমার যদি দাড়ি না থাকে দাড়ি কি হবে? দ্যাট ইজ নট পসিবল। এই রেগুলার হেয়ার ট্রান্সপ্লান্ট আর পেনলেস হেয়ার ট্রান্সপ্লান্ট এই দুটোর মধ্যে তফাৎ কি? সাধারণত হেয়ার ট্রান্সপ্লান্ট খুব বেশি পেইনফুল প্রসিজিয়ার নয় ইন ইন জেনারেল। তো পেইনলেসটা আরোই পেইন নেই। মানে বেসিক্যালি কি হয়, হেয়ার ট্রান্সপ্লান্টের খরচা সম্পর্কে একটু আমাদেরকে বলুন, কিরকম খরচা হয়? হেয়ার ট্রান্সপ্লান্টেশনের খরচা ডিপেন্ড করে 3-4টে জিনিসের উপর। ফার্স্ট হচ্ছে এবার আসছি দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য হেয়ার ট্রান্সপ্লান্ট। অনেকেই ভাবেন খরচা। অনেকেরই ধারণার মধ্যে আছে যে হেয়ার ট্রান্সপ্লান্টের খরচাটা ব্যাপক, বা সেটা সত্যি বহু মধ্যবিত্ত ছেলেমেয়ের পক্ষে বিয়ার করাটা হয়তো অনেক সময় কঠিন হয়ে যায়। আপনি হেয়ার ট্রান্সপ্লান্টের খরচা সম্পর্কে একটু আমাদেরকে বলুন, কিরকম খরচা হয়? তো হেয়ার ট্রান্সপ্লান্টেশন খরচা হচ্ছে, হেয়ার ট্রান্সপ্লান্টেশনটা একটা গাড়ি কেনার মতন। যেমন বিভিন্ন গাড়ি বিভিন্ন দাম হয়, হেয়ার ট্রান্সপ্লান্টেশন খরচাও ভ্যারি করে। হেয়ার ট্রান্সপ্লান্টেশনের খরচা ডিপেন্ড করে 3-4টে জিনিসের উপর। ফার্স্ট হচ্ছে কি আমি আপনার কত গ্রাফট আমরা ইমপ্ল্যান্ট করছি আপনাকে, তার উপরে কস্ট ডিপেন্ড করে। তারপর ডিপেন্ড করছে আপনার কোন সার্জনের এক্সপিরিয়েন্স, সার্জনের কোয়ালিটির উপর ডিপেন্ড করে। তারপর আপনাকে ডিপেন্ড করছে হচ্ছে আপনার যে অ্যাম্বিয়েন্সে, যেই ইনফ্রাস্ট্রাকচারে যে টেকনোলজি ব্যবহার করা হচ্ছে, যত অ্যাডভান্স টেকনোলজি হবে তত প্রিমিয়াম কস্ট হবে, অ্যান্ড আফটার কেয়ার মেনটেনেন্স। তো এটার মধ্যে একটা অ্যাডভান্টেজ হচ্ছে এখন ইএমআই ফ্যাসিলিটি চলে এসছে। তো ইভেন অনেক মধ্যবিত্তরা এখন হেয়ার ট্রান্সপ্লান্টেশন আমি যদি করাতে পারছে। ওভারঅল জিজ্ঞেস করি, যদিও এটা একদমই সময়ের ব্যাপার, হয়তো 1-2 বছর বাদে মানুষ দেখলে তাকে একটু ডেট অ্যান্ড টাইম অফ আপলোডটা দেখে নিতে হবে। মোটামুটি আজকে 2026 সালে দাঁড়িয়ে পার গ্রাফট কস্টিং কীরকম হয়, তাহলে যদি আমি 4,000 গ্রাফট বা 3,000 গ্রাফট অন্তত ধরি, তাহলে আমরা একটা অ্যাভারেজিং টোটাল কস্ট ধরতে পারবো। তো কস্টিংটা ডিপেন্ড করে অ্যাজ আই সেড ক্যাটাগরির উপরে। ওকে, আজকে মার্কেট স্ট্যান্ডার্ডে যদি দেখেন, কলকাতার বুকে যদি আমি প্রাইসিং করি, প্রিমিয়াম ডক্টর যারা ইন্ডিভিজুয়াল ডক্টর হিসেবে প্র্যাকটিস করছেন, যাদের নাম আছে বা রেপুটেশন আছে, তাদের ক্ষেত্রে ইউজুয়ালি স্ট্যান্ডার্ড হচ্ছে অ্যারাউন্ড 80 to 100 রুপিস বা 120 রুপিস পার ফলিকল চার্জ করে তারা। আবার কিছু কিছু লো লেভেল ক্লিনিকও আছে যেখানে আপনি 10 টাকা 15 টাকা গ্রাফটও পাবেন উইথ সাবস্ট্যান্ডার্ড কোয়ালিটি, যেখানে কোনো স্ট্যান্ডার্ড বা সেই জিনিসটা নেই। আর আমাদের অ্যাজ পার আওয়ার চেইন অফ ক্লিনিক্স আমরা চার্জ করি, আমাদের দুটো ক্যাটাগরি অফ ট্রান্সপ্লান্টেশন হয়। আচ্ছা, একটা হচ্ছে আপনার রেগুলার HGFE হেয়ার ট্রান্সপ্লান্টেশন, আরেকটা হচ্ছে পেইনলেস FE হেয়ার ট্রান্সপ্লান্টেশন। ওকে। তো এটার মধ্যে আমরা 40 টাকা হচ্ছে রেগুলার FE চার্জ করি পার গ্রাফট, আর পেইনলেসটা আমরা চার্জ করি 50 রুপিস পার গ্রাফট। এবার আপনি এটা আমাকে বোঝান, সেটা হচ্ছে এই যে রেগুলার ট্রান্সপ্লান্ট আর আপনি আরেকটা কি বললেন, পেইনলেস ট্রান্সপ্লান্ট। এই রেগুলার হেয়ার ট্রান্সপ্লান্ট আর পেইনলেস হেয়ার ট্রান্সপ্লান্ট এই দুটোর মধ্যে তফাৎ কি? মানে আমি প্রশ্নটা ঘুরিয়ে দিলাম। আমি পরের প্রশ্নটা আপনাকে জিজ্ঞাসা করতে চাইছিলাম যে হেয়ার ট্রান্সপ্লান্ট কতটা পেইনফুল, সেটার বদলে যখন আপনি এই অপশনটা বললেন, এটাই আপনি বুঝুন। তো পেইনলেস মানেই তো পেইনলেস, ব্যথা ছাড়া। সাধারণত হেয়ার ট্রান্সপ্লান্ট খুব বেশি পেইনফুল প্রসিজিয়ার নয় ইন জেনারেল। তো পেইনলেসটা আরোই পেইন নেই। মানে বেসিক্যালি কি হয়, ট্রান্সপ্লান্টেশন আমি ফার্স্টে একটা করেই আসি, আমার মনে হয় নাহলে আমরা গুলিয়ে ফেলবো। সেটা হচ্ছে ফার্স্টে আমাকে বলুন, এই যে রেগুলার হেয়ার ট্রান্সপ্লান্ট আছে এইটার কি প্রসিডিওর রয়েছে, আর এটা ইন জেনারেল কতটা পেইনফুল, তারপরে আমি আপনার পেইনলেসটায় আসবো। আমি রেগুলার ট্রান্সপ্লান্টেশনের কথাই বলছি। যখন এটা সব থেকে বেশি কমন কোশ্চেন, যখন ক্লায়েন্ট আমাদের কাছে কনসালটেশন করতে আসে যে স্যার কতটা লাগবে, হ্যাঁ কতটা ব্যথা হবে। তো একটা কথা এটাও বলছি, যখন প্রসিজারটা হয়ে যাওয়ার পর আমাদের ক্লায়েন্টরা বলে, ডাক্তারবাবু এইটুকু ব্যথা হলো, আমি তো ভেবেছিলাম অনেক ব্যথা হবে। তো সেরকমই, মানে ইটস ভেরি লেস পেইনফুলটা কখন হবে? দেখুন, এটা তো লোকাল অ্যানাস্থেশিয়াতে সার্জারিটা করা হয়। তো যখন অ্যানাস্থেশিয়া ইনজেকশনটা দেওয়া হয় তখন যেটুকু ব্যথা সেই, কারণ অ্যানাস্থেশিয়া লোকাল হয়ে যাওয়ার পরে তখন যে ক্লায়েন্ট যখন তার সার্জারি হচ্ছে সে তো জেগে থাকে, সে অনেকে মোবাইল দেখে, অনেকে গান শোনে, মোবাইল দেখতে অনেকে গল্প করে, ওদিকে হেয়ারের কাজ চলছে, অনেকে গল্প করে, এদিকে সব হয়, মানে সেটা কোনো প্রবলেমই নেই। আর ট্রান্সপ্লান্টেশন হয়ে যাওয়ার পর 1-2 দিন সামান্য একটু ডিসকমফোর্ট থাকে, একটু সোয়েলিং, মাইল্ড ডিসকমফোর্ট থাকে, মাইল্ড পেইনফুল থাকে, বাট ইট ইজ নট আনবিয়ারেবল। এইটা হচ্ছে রেগুলার ট্রান্সপ্লান্ট। আর পেইনলেস ট্রান্সপ্লান্টে কি হয়, এই যে এবার আমরা আসছি আপনার যেটা বললেন যে প্রিমিয়াম বা পেইনলেস হেয়ার ট্রান্সপ্লান্ট, এই পেইনলেস হেয়ার ট্রান্সপ্লান্টটা কি? পেইনলেস হেয়ার ট্রান্সপ্লান্টেশন যেটা বললাম, অ্যানাস্থেশিয়া দিতে গেলে যেটা ব্যথা হয়, পেইনলেস হেয়ার ট্রান্সপ্লান্টেশন এই ব্যথাটা হবে না।
কারণ এটার জন্য যে টেকনোলজিটা আমরা ব্যবহার করি, এটা একটা ডিভাইস আছে, ইটস এ কম্পিউটারের সিরিঞ্জ, যেটাকে বলা হয় ডেন্টা পেন। তো এই ডেন্টা পেনটা দিয়ে ইনজেক্টটা করা হয়। তো এটা এত মাইনিউট সূক্ষ্মভাবে ইনজেকশনটা হয় যেটা আপনি ফিলই করবেন না, কোনো ইনজেকশন হয়ে গেলে ইউ উইল নট ফিল পেন এট অল। তো ইটস এ Okay. টেকনোলজি, ইটস এ ডেন্টা পেন টেকনোলজি, একটা টেকনোলজি। সেই টেকনোলজিতে ইনজেকশনটাই, টেকনিকটাই সে আলাদা, ওকে। বাকি প্রসেস ইজ সেম। আচ্ছা, এখানে আমি একটা জিজ্ঞেস করছি যে আপনারা যে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করেন, এটা তো জেনারেলি দুটো টেকনোলজিতে হতো, এফইউটি, এফইউই। এখন আপনারা কোন টেকনোলজিটা ইউজ আমরা এফইউই। এফইউই। আচ্ছা, এইবার আপনি একটু এটা বুঝিয়ে দিন যে এই হেয়ার ট্রান্সপ্ল্যান্টের যে টেকনোলজিগুলো ছিল তার মধ্যে এফইউই আর এফইউটি কোনটা, আর দুই হচ্ছে আপনারা এফইউই যে ইউজ করেন সেটা কেন ইউজ করেন? এফইউটি, হেয়ার ট্রান্সপ্লান্টেশন দুটো পদ্ধতি আপনি বললেন, একটা এফইউটি আর একটা এফইউই। এফইউটিটা হচ্ছে এফইউর আগের টেকনিক, পুরোনো টেকনিক, মানে প্রথম যখন আসে সেই টেকনিকটা। মানে এফইর আগে, তার আগে আরো ডিফারেন্ট টেকনিক ছিল। আগে যখন ট্রান্সপ্লান্টেশন হতো তখন তো মনে হতো এরকম ধান গাছ যেরকম লাগায় সেরকম থাকতো। আপনি যদি দেখেন ইউটিউবে দেখতেও পাবেন যে আর্লিয়ার হেয়ার ট্রান্সপ্লান্টেশন এরকম গোছা 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 চুল। তারপর তো এফইউটি এসছে। এফইউটিতে কি করা হয়, আপনার এই যে পার্মানেন্ট জোন থেকে, এখান থেকে পুরো একটা স্ট্রিপ, স্কিন স্ট্রিপ পুরো তুলে নেওয়া হয়। তুলে নিয়ে তারপর সেটাকে স্লিভারিং করে সেখান থেকে একটা একটা গ্রাফট বের করা হয়, তারপরে ইমপ্ল্যান্ট করা হয়। তো ওটার একটা ড্রব্যাক হচ্ছে ওটার রিকভারি টাইমটা অনেক বেশি। মানে যেহেতু একটা এখানে কেটে নিচ্ছে, এটাকে একটা সেলাই করছে, এটা লিনিয়ার স্কার্ট তৈরি হয়, তার সাথে সাথে একটা সার্জারি, সেলাই, সেটা রিকভারি টাইমটা অনেক বেশি লাগে। তো এটার একটা ড্রব্যাকস। আর এফই হচ্ছে লেটেস্ট টেকনিক, সেখানে কোনো কাটাছেঁড়া ব্যাপার নেই। বেসিক্যালি আপনার মানে ড্রিল মানে ওই ডিভাইসটা দিয়ে গ্রাফগুলোকে এক্সট্র্যাক্ট করা হয়, একটা একটা করে গ্রাফট এক্সট্র্যাক্ট করা হয় আর একটা করে ইমপ্ল্যান্ট করা হয়। তার ফলে কি, এতে কোনো লিনিয়ার স্কার থাকে না, ডটেড স্কার কিছু হয় বাট লিনিয়ার স্কার থাকে না। এটা রিকভারি টাইম অনেক ফাস্ট, হেয়ার গ্রোথ অনেক বেশি ফাস্ট হয়। তো এই বেনিফিটটা, ফলিকল নষ্টর সম্ভাবনাটাও কম। আর আরেকটা জিনিস হচ্ছে দেখুন, এফইউই কিন্তু প্লাস এফইউটি অনেক সময় কম্বাইন্ডও করা হয়। এখন দেখুন কারো অনেক বড় এক্সটেন্সিভ বলনেস আছে, সেখানে শুধু যদি আমি এফইই করি তাহলে তার নাম্বার অফ গ্রাফট এক্সট্রাকশন কিন্তু অনেক কমে যাবে, আমি পুরো এরিয়াটা কভার করতে পারবো না। তখন কম্বিনেশন টেকনিক করা হয়, এফইউটি নিয়ে তাতে নাম্বার অফ গ্রাফটস বেশি বেরোয়, প্লাস এফইউই করা হয়, তাতে এরিয়া কভারেজটা বেশি দেওয়া যেতে পারে। ইট ইজ ফর বিগার বলনেস, অ্যাডভান্স স্টেজ অফ বলনেস, সেখানে করা হয়। সেটা বহু দেরি হয়ে গেলে। হ্যাঁ। এবার এই যে আপনি এফইউ টেকনোলজিসটা বললেন, আমি এফইউ দিয়েই জিজ্ঞেস করছি যে এই হিসাবে মোটামুটি ধরুন কতবার, এই প্রশ্নটা তো আমি আপনাকে করেছি, আমি জিজ্ঞেস করছি যে কতটা এরিয়া কভার করা যায়? এটা পুরোটাই ডিপেন্ড করছে নাম্বার অফ ওনার ডোনার এরিয়া কতটা ভালো। এখন এরকম কি হতে পারে যে যার সামনের চুলটা পাতলা তার পেছনের ডোনার এরিয়াটা ভালো? হ্যাঁ, হয়। হ্যাঁ, কারণ এই যে বললাম জেনেটিক বলনেস যখন শুরু হয় বা অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া শুরু হয়, তার তো রাতারাতি চুলটা নষ্ট হয়ে যায় না। প্রথম যে হেলদি চুল, তার ব্যাক সাইডে যে হেয়ার, এই চুলটা তো আমাদের মানে ইয়াং এজে এরকমই ছিল। যখন এটা ম্যাচিওর্ড হতে থাকে, যখন অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া হয়, তখন এই চুলটা পড়ে গিয়ে এখান থেকে যে চুলটা আসে না, সেটা আনহেলদি থাকে, মানে এইটার তুলনায় পাতলা থাকে। তো এইটা অনেক সময় পাওয়া যায়, দেখা যায়, সবার ক্ষেত্রে যে হয় তা নয়, কিন্তু দিস ইজ পসিবল। তো কারণ আস্তে আস্তে চুলের গোড়াটা তো শেষ হয়ে যায়। এখন কতটা এরিয়া আমি এফইউ করে কাভার করতে পারবো, ইন জেনারেল আমরা দেখি যে অলমোস্ট 6-7 হাজার গ্রাফট আমরা দিয়ে কাভার করতে পারি। আচ্ছা, মানে ডোনার এরিয়া থেকে 6-7 হাজার পাওয়া যায়। তাছাড়াও যদি ওটাও না হয়, অনেক সময় বিয়ার ট্রান্সপ্লান্টেশন করে, বিয়ার থেকে না প্রথমবার হয়। ট্রান্সপ্ল্যান্ট করতে হলে ডোনার এরিয়া একটু প্রিজার্ভ করে রাখা উচিত, যে ভবিষ্যতে যদি ট্রান্সপ্ল্যান্ট করতে হয় একসাথে তাহলে। সেটা একটা রেশিওতে আমরা তোলা হয় সেটা। আচ্ছা আচ্ছা, এবার আমি সেকেন্ডে ওটাইতেই আসতাম যে যদি আমার মাথার ডোনার এরিয়া চুল কম থাকে, তখন কি বিভিন্ন শরীরের অংশ থেকে চুল নিয়ে মাথায় লাগানো যায়? হ্যাঁ, বিয়ার থেকে নেওয়া হয়, চেস্ট হেয়ার থেকে নেওয়া হয়, সে নিয়েও করা হয়। তো আপনারা কি শুধু হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করেন না বিয়ার ট্রান্সপ্ল্যান্ট? বিয়ারও করা হয়, বিয়ার ক্রিয়েশন। এইটাতেও আসি, খুব ইন্টারেস্টিং। অনেকের দাড়ি হয় না, দাড়ির শখ। মোটামুটি আপনার আর আমার দাড়ির স্টাইলটা একই। অনেকেই ভাবে যে এরকম একটু দাড়ি রাখবো, তো অনেকের হয় না। তো এই বিয়ার ট্রান্সপ্ল্যান্ট যেটা অতটা পপুলার নয়, বাট স্টিল ভেরি, মানে অনেকেই চায়, তো সেই জায়গায় দাঁড়িয়ে জিজ্ঞেস করছি এইটা কিভাবে হয়, আর বিয়ার ট্রান্সপ্ল্যান্টের সেক্ষেত্রে হেয়ারটা কোথা থেকে নেন আপনার?
ওই ডোনার স্ক্যাল্প থেকে নেওয়া হয়। ও বিয়ার্ড হ্যাঁ, ওটাও স্ক্যাল্প ওখান থেকে নেওয়া হয়? বডি হেয়ার থেকে নেওয়া হয়, আচ্ছা নিয়ে করা হয়। এটা বিয়ার ট্রান্সপ্লান্টেশন অনেকে করায়, মানে অনেকের ক্ষেত্রে যেরকম দুটো জিনিস হয়। একটা হচ্ছে অনেকে ফ্রেঞ্চ কাট তৈরি করে, অনেকে মুস্টাচ কারেকশন রেকটিফিকেশন করে বা মুস্টাচ ক্রিয়েশনও করে, অনেকের গোপ কম থাকে তারা করে, আর অনেকের হচ্ছে দাড়ির ডেন্সিটি কম থাকে, মানে ঘনত্বটা কম থাকে, সেটাও ক্রিয়েশন। মানে এগুলো সব কিছুই পসিবল থ্রু ট্রান্সপ্লান্টেশন। আর একটা বাজারে খুব চলছে বিয়ার্ড ট্রান্সপ্ল্যান্ট নিয়ে যখন কথা হলো, সেটা হচ্ছে বিয়ার্ড গজানোর জন্য বিয়ার্ড অয়েল মাখুন। সো এই বিয়ার্ড অয়েলে কি বিয়ার্ড গজায়? মানে বিয়ার্ড অয়েলে মাখলে কি আমার যদি দাড়ি না থাকে, দাড়ি কি হবে? দাড়ি যদি না থাকে, যদি চুলের গোড়া না থাকে, কোনো অয়েল দিয়ে কিন্তু গোড়া তৈরি করা যায় না। আচ্ছা বিয়ার্ড অয়েল লাগালে আপনার বিয়ার্ডের হেয়ারের কোয়ালিটিটা ইমপ্রুভ করতে পারে, টেক্সচারটা ইমপ্রুভ করতে পারে, কিন্তু যেখানে আপনার চুলের গোড়াই নেই সেখানে আমি বিয়ার্ড অয়েল দিয়ে গোড়াটা তৈরি করবো কি করে? দ্যাট ইজ নট পসিবল। এবার হচ্ছে যে পোস্ট হেয়ার ট্রান্সপ্ল্যান্ট ধরুন হয়ে গেল ডে কেয়ারে, তারপরের 6 মাস কিভাবে আপনার ট্রিটমেন্টে থাকতে হবে? হেয়ার ট্রান্সপ্লান্টেশন হয়ে যাওয়ার পর 48 ঘন্টা পর্যন্ত একটু প্রবলেম থাকে। প্রবলেম মানে কি, একটু কেয়ার করতে হয়, ওই জায়গাগুলো ড্রাই হয়ে যায়, স্প্রে করতে হয়, মানে স্যালাইন ওয়াটার স্প্রে করতে হয়, প্লাস পেছনে একটা ব্যান্ডেজ থাকে সেটাকে ইয়ে করতে হয়। আফটার 72 আওয়ার্স সে ব্যান্ডেজ খুলে দেওয়া হয়। আপ টু 15 ডেজ একটা ট্রিটমেন্ট প্রোটোকল, কিছু মেডিসিনস, অ্যান্টিবায়োটিক এগুলো খেতে হয়। হওয়ার পর আফটার 15 ডেজ দ্য ট্রিটমেন্ট স্টার্টস। ট্রিটমেন্ট মানে এই যে চুল পড়াটা, প্রথমে কি হয়, আপনার এই যে ট্রান্সপ্লান্টেশন করা হলো 1 মাসের মধ্যে কিছু চুল পড়ে যায়, যেটা শক লস হয়। মনে হবে আমি ট্রান্সপ্লান্টেশন করলাম, ফাঁকা হয়ে গেল। মানে বাকি চুলগুলোতেও এফেক্ট? বাকি চুলগুলো তো গ্রো করে, মানে ট্রান্সপ্লান্টেড হেয়ার অনেক সময় পড়ে যে যায়, ট্রান্সপ্ল্যান্টেড এরিয়া আছে, হ্যাঁ, সেখান থেকে চুল পড়ে যায়। দ্যাট ইজ শক লস, দ্যাট ইজ ন্যাচারাল। তারপরে আপনি আস্তে আস্তে গ্রোথ, এটা 2 থেকে 3 মাস পর দেখবেন আস্তে আস্তে চুল গ্রো করতে শুরু করেছে। 6 মান্থসে অনেকটা গ্রোথ চলে আসে, 8 মান্থসে আরও ফার্দার গ্রোথ হয়, বাই 12 মান্থস আপনার কমপ্লিট গ্রোথ, পুরো ট্রান্সফরমেশন উইদিন 12 মান্থসের মধ্যে হয়ে যায়। হেয়ার ট্রান্সপ্ল্যান্টের ঠিক পরে ওই যে হেয়ার গ্রাফটই বলে তো, হ্যাঁ, graft। হ্যাঁ, এই যে গ্রাফটগুলো লাগানো হয় বা গ্রাফটগুলো যে শুকিয়ে পড়ে যায়, এই সিস্টেমটা কতদিন চলে? এটা উইদিন 15 days to 1 month। মানে গ্রাফটগুলো পড়ে যায়? গ্রাফট পরে না, দেখুন এই graft ইনিশিয়ালি যখন এখানে আমি ইমপ্ল্যান্ট করছি, এখানে তো ইঞ্জুরি হচ্ছে, আমার যেরকম কেটে গেলে ক্রাস্ট ফর্মেশন হয়, এই ক্রাস্টগুলো ইনিশিয়ালি ফর্মেশন হয়। সেই ক্রাস্টগুলো আস্তে আস্তে আমরা 15 ডেজে ওয়াশ করে সেটাকে ক্লিয়ার করে দেওয়া হয়। তারপরে আপনার আস্তে আস্তে ওখান থেকে কিছু কিছু চুল, অনেক সময় পড়ে না, অনেক সময় কিছু কিছু চুল পড়ে যায়। চুলটা পড়ে, গ্রাফট পড়ে না। যে চুলটা গজিয়েছিল ওটা পড়ে? হ্যাঁ, যে চুলটা আপনার ছিল অলরেডি, কারণ আমি যখন আপনার শেভ করে গ্রাফটা ইমপ্ল্যান্ট করেছি তার মধ্যে তো চুলটা তো ছিল, সেই চুলটা অনেক সময় পড়ে যায়। তারপরে সেই গ্রাফ থেকে আবার নতুন চুল, হেলদি হেয়ার্স আবার গ্রোথ করে শুরু করে, বিকজ সেটাকে বলা হয় শক লস। সেক্ষেত্রে এই যে গ্রাফটগুলো, যে ডোনার এরিয়াটা নেওয়া হয়, সেই ডোনার এরিয়াটাও তো একটা ফাঁকা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জায়গাটা কতদিনের মধ্যে ভরাট হয়ে যায়? সেটা ফাঁকা হয় না, আপনি বুঝতে পারবেন না, আচ্ছা। কারণ ওটা একটা রেশিও আছে। মানে এমন নয় কি যে আমরা গ্রাফ তুললাম মানে পুরোটা সবটাই তুলে নেওয়া হয়। যখন সার্জন তোলে ওটা একটা রেশিও আছে, 2:1 রেশিওতে তোলা হয়, মানে দুটো গ্রাফ রেখে একটা তোলা হয়, ওই রেশিওতে ইনিশিয়ালি তোলা হয়, যাতে আপনি বুঝতেও পারবেন না পেছনে তোলা আছে। চুল যখন হেয়ার ট্রান্সপ্ল্যান্ট হয়, আমাকে এটা অনেকে জিজ্ঞেস করেছে, বিশেষ করে যারা অ্যাক্টিং প্রফেশনে আছে বা যাদেরকে আজকে ইনস্টাগ্রাম বা ফেসবুক ইনফ্লুয়েন্সার যারা আছে, অনেকের হেয়ার লাইন কারেকশন হয়, হয়তো তার মাথায় টাক নেই, সে শুধু হেয়ার লাইন কারেকশনটা করতে চাইছে। এই যে হেয়ার লাইন কারেকশনের সময় কি একদম কমপ্লিটলি ট্রান্সপ্ল্যান্টের সময় ন্যাড়া করতে হয়? কারণ সেক্ষেত্রে তো তার ওই যে 2-3 মাস যখন তার মাথায় চুল থাকবে না, তখন সেটা একটা কেরিয়ারে ওই 2-3 মাসে একটা সমস্যা তৈরি হবে। হেয়ার লাইন কারেকশনে আপনাকে পুরো ন্যাড়া হতে হয় না, বেসিক্যালি শুধু পেছনে আমরা ট্রিমার দিয়ে ওই একটা লিনিয়ার একটু চুল তুলে নেওয়া হয়, যেখান থেকে গ্রাফটা এক্সট্রাকশন করা হয়। আর প্লাস সামনে তো যেহেতু আপনার হেয়ার লাইন, মানে আপনি তো চুলের পেছনে সামনে লাইনটা নামিয়ে আসছেন, মানে আপনার হেয়ার লাইনটা ইমপ্রুভ করছেন, তো সেইখানে আপনার এটা শেভ করতে হয় না। আর এখন একটা নতুন টেকনোলজি বেরিয়েছে যেখানে আপনি লং হেয়ার ট্রান্সপ্লান্টেশনে হয়, মানে না শেভ করেও ট্রান্সপ্লান্টেশন হয়। আচ্ছা, সেটা কি আপনাদের এখানে এখন হচ্ছে? আমরা এখনো শুরু করিনি, ইটস এ মোর অ্যাডভান্স প্রসিজার। ফিমেলদের ক্ষেত্রে যদি তারা হেয়ার, মানে ওই সিথির জায়গাটা, ওই জায়গাটা যদি কারেকশন করতে চায় বা যদি ট্রান্সপ্ল্যান্ট করতে চায়, তাদের যে সৌন্দর্যটা বজায় রেখে কিভাবে করা যায়? ফিমেলদের দেখুন 3টে ইন্ডিকেশন সাধারণত ট্রান্সপ্লান্টেশন করা হয়। একটা যদি তার পার্টিং থিনিংটা হয়ে যায়, মানে সিথি চড়া হয়ে যায়, বা অনেকের হেয়ার লাইন পেছনে চলে যায়,
বা অনেকে স্কার কন্ডিশনস থাকে স্ক্যাল্পে, এই 3টে কন্ডিশনে ট্রান্সপ্লান্টেশন সম্ভব। আর মহিলাদের ক্ষেত্রে সেই মানে চুল ন্যাড়া করতে হয় না, তাদের যেরকম বললাম পিছনে শুধু একটু ওই ট্রিমিং করে একটা প্যাচ ক্রিয়েট করা হয়, সেখান থেকে গ্রাফট এক্সট্র্যাক্ট করে এই চুলের মাঝামাঝি ওগুলো ইমপ্ল্যান্ট করে দেওয়া হয়। আচ্ছা, সেক্ষেত্রে সেটাও একদিনের মধ্যেই সম্ভব এবং সেম ডে 10-15 দিনের মধ্যে ট্রান্সপ্লান্টেশন ইজ সেম ডে প্রসিজার। এখন ধরুন কারো অনেক গ্রাফ লাগছে, মানে অনেক মেল পেশেন্ট যাদের এক্সটেন্সিভ বলনেস থাকে, পুরো টাক পড়ে গেছে, পুরো টাক, যেখানে 7-8 হাজার গ্রাফ লাগবে, সেখানে আমরা 2টো সেশনে করা হয়। ধরুন ফার্স্ট ডে তাকে 5,000 করা হলো, পরের দিন আবার নেক্সট 5,000 করা হলো বা 4,000 করা হলো।